ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা দেশের পরবর্তী ভাগ্য নির্ধারণ যে নামেই ডাকুন না কেন, সময় কিন্তু আর নেই। আর ঠিক এই মুহূর্তে দেশের রাজনীতিতে ভোটের লড়াইয়ের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে এক ভয়ানক স্নায়ুযুদ্ধ। প্রশাসনের ভেতরেই শুরু হয়েছে নজিরবিহীন গৃহযুদ্ধ। এক টেবিলে বসেই সরকারি কর্মকর্তারা, কেউ বিএনপির লোক, কেউ জামায়াতের। মাঝরাতে কেন হঠাৎ বাতিল হলো 8 জন ইউনের বদলির আদেশ? কারা কলকাঠি নাড়ছে পর্দার আড়ালে? 2018 সালে রাতের ভোটের কারিগরদের কি আসলেই সরিয়ে দেয়া হয়েছে, নাকি তারা নতুন কোনো ছদ্মবেশে ফিরে আসছে? সচিবালয়ের ফাইল কেন আর নড়ছে না? নির্বাচনের আগেই প্রশাসনের এই অচল অবস্থা কি বড় কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব প্রশাসনের অন্দরমহলের সেই গোপন ও ভয়ানক চিত্র, যা আপনার রাতের ঘুম হারাম করে দিতে পারে। নির্বাচন মানেই উৎসব, কিন্তু এবারের নির্বাচনে উৎসবের চেয়ে আতঙ্কের বাদ্যই যেন বেশি বাজছে। আর এই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে কোনো রাজনৈতিক দল নয়, বরং খোদ রাষ্ট্রের প্রশাসন। সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক বোদ্ধা সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: প্রশাসন কি আসলে নিরপেক্ষ থাকবে, নাকি তলে তলে চলছে অন্য কোনো খেলা? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের একটু পেছনে তাকাতে হবে। খুব বেশি দূরে নয়, 2018 সাল, একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে রাতের ভোট হিসেবে কুখ্যাত হয়ে আছে। অভিযোগ ছিল দিনের ভোট নাকি রাতেই ব্যালট বাক্সে ঢুকে গিয়েছিল। তখন অনেকেই এটাকে নিছক রাজনৈতিক প্রোপাগান্ডা বলেছিলেন। কিন্তু সত্য কি কখনো চাপা থাকে? পরবর্তীতে তদন্ত কমিশনের রিপোর্টে বেরিয়ে আসে থলের বিড়াল। জেলা প্রশাসক, ইউএনও, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার থেকে শুরু করে থানার ওসি, রাষ্ট্রযন্ত্রের প্রতিটি নাট বল্টু সেদিন ব্যবহৃত হয়েছিল একটি নির্দিষ্ট দলের পক্ষে। প্রশাসন সেদিন নিরপেক্ষ থাকার ভানটুকুও করেনি, বরং তারা হয়ে উঠেছিল দলীয় ক্যাডারের চেয়েও বেশি সক্রিয়। সেই পাপের শাস্তি কি তারা পেয়েছে? কিছুটা তো বটেই। গত বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের 33 জন যুগ্ম সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাকে ওএসডি করেছে। এদের অপরাধ, এরা সবাই 2018 সালের সেই বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন। শুধু তাই নয়, 2014, 2018 এবং 2024 এই 3 বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের মধ্যে অন্তত 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই তথ্যগুলো কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ এতে প্রশাসনের ভেতরে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। যারা ভাবতেন সরকারের হুকুম মানছি, আমার কিছু হবে না, তারা এখন দেখছেন দিন শেষে দায়টা তাদের ঘাড়েই এসে পড়ে। বাধ্যতামূলক অবসর বা ওএসডি হওয়া একজন কর্মকর্তার জন্য শুধু ক্যারিয়ারের শেষ নয়, সামাজিকভাবেও বড় অপমানের। এই ভয়টা কি এবারের নির্বাচনে কাজ করবে, নাকি নতুন কোনো মোহে আবারও অন্ধ হবে প্রশাসন? নির্বাচন কমিশন বা ইসি নামটি শুনলেই মনে হয় ভোটের সব ক্ষমতা তাদের হাতে। কিন্তু বাস্তবতা হলো, ইসি হলো অনেকটা দন্তহীন বাঘের মতো, যদি না মাঠ প্রশাসন তাদের সহায়তা করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকান। সারা দেশে 69 জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা কতজন জানেন? মাত্র 3 জন। বাকি 66 জনই হলেন প্রশাসনের কর্মকর্তা, হয় বিভাগীয় কমিশনার, নয়তো জেলা প্রশাসক বা ডিসি। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করছেন ইউএনওরা। আর মাঠের আইন শৃঙ্খলা, সেটা তো পুরোপুরি এসপি আর ওসিদের হাতে। অর্থাৎ কাগজে কলমে নির্বাচন কমিশনের অধীনে ভোট হলেও বাস্তবে পুরো প্রক্রিয়াটাই জিম্মি হয়ে আছে সেই প্রশাসনের হাতেই। এখানেই তৈরি হয়েছে মূল শঙ্কা। জনপ্রশাসন বিশ্লেষকরা বলছেন 2018 সালের মতো ঢালাও কারচুপি এবার হয়তো হবে না। কেন জানেন? কারণ এবার প্রশাসন একমুখী নয়। এখানেই এবারের নির্বাচনের সবচেয়ে বড় টুইস্ট। 2018 সালে পুরো প্রশাসন ছিল একচেটিয়াভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ। কিন্তু এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। একদিকে অন্তর্বর্তীকালীন সরকার, অন্যদিকে প্রশাসনের ভেতরেই তৈরি হয়েছে স্পষ্ট দুটি ভাগ। একটি অংশ বিএনপি পন্থী হিসেবে পরিচিত, আর অন্য অংশটি জামায়াতপন্থী। এই বিভক্তি এতটাই প্রকট যে কোনো একটি দল চাইলেই এখন আর পুরো প্রশাসনকে ব্যবহার করে একতরফা ভোট ডাকাতি করতে পারবে না। কারণ এক পক্ষ চুরি করতে গেলে অন্য পক্ষ তা ফাঁস করে দেবে। এটাকে অনেকটা ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য বলা যেতে পারে। সাবেক অতিরিক্ত সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়ার মতে, এবার কেন্দ্রীয়ভাবে বা জাতীয় পর্যায়ে বড় কোনো কারচুপির সুযোগ নেই, তবে স্থানীয় পর্যায়ে ঝুঁকি রয়ে গেছে। সেখানে যে দল প্রভাব বিস্তার করতে পারবে, সেখানকার স্থানীয় প্রশাসনকে তারা ম্যানেজ করার চেষ্টা করবে। অর্থাৎ কারচুপি হলে সেটা হবে বিচ্ছিন্ন ঘটনা, 2018 সালের মতো মাস্টার প্ল্যান নয়। আপনারা হয়তো বিসিএস প্রশাসন ক্যাডারের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বা বাসার নাম শুনেছেন। এই সংগঠনটি এখন কার্যত দুই ভাগ।
একই দিনে এই সংগঠনের দুটি কমিটি আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। একটি কমিটি বিএনপির অনুসারী কর্মকর্তাদের, অন্যটি জামায়াতে ইসলামীর অনুসারীদের। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এমন নজির বিরল এবং একই সাথে ভয়ের যে প্রশাসনকে আমরা রাষ্ট্রের সেবক ভাবি, তারা যখন প্রকাশ্যে রাজনৈতিক দলের তকমা গায়ে লাগিয়ে ঘুরে বেড়ায়, তখন সাধারণ মানুষ ন্যায় বিচার কোথায় পাবে? এই বিভক্তির একটি জ্বলন্ত উদাহরণ দেয়, যা গত 20 জানুয়ারি ঘটেছিল। সেদিন জনপ্রশাসন মন্ত্রণালয় 8 জন ইউএনওকে বদলি করে আদেশ জারি করে। রুটিন মাফিক বদলি, তাই তো? কিন্তু না, মাত্র 2 দিনের মাথায় অর্থাৎ 22 জানুয়ারি সেই বদলির আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। কেন? ভেতরের খবর হলো এই বদলি এবং তা বাতিলের পেছনে সরাসরি হাত ছিল বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের। এক পক্ষ বদলি করিয়েছে, অন্য পক্ষ তা গিয়ে আটকে দিয়েছে। রাজনৈতিক দলগুলো এখন ঠিক করে দিচ্ছে কোন অফিসার কোথায় পোস্টিং পাবেন। প্রশাসনের মেরুদণ্ড যে কতটা নড়বড়ে হয়ে গেছে, এই একটি ঘটনাই তার প্রমাণ। আর এই অস্থিরতায় সরাসরি প্রভাব পড়ছে সচিবালয়। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র এখন অনেকটা স্থবির। সচিবালয়ে গেলে দেখবেন কাজের চেয়ে আড্ডায় বেশি হচ্ছে, কিন্তু ফাইল নড়ছে না। জনপ্রশাসন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয়গুলোতে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। বদলি বন্ধ, নতুন প্রকল্পের অনুমোদন স্থগিত, সংস্কার কার্যক্রমেও ধীরগতি। কেন এই অবস্থা? কারণ সরকারি কর্মকর্তারা এখন ওয়েট অ্যান্ড সি পলিসিতে আছেন। তারা অপেক্ষা করছেন নির্বাচন পরবর্তী নতুন সরকারের জন্য। সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়ার ভাষায়, কর্মকর্তারা এখন আতঙ্কে আছেন। তারা ভাবছেন, এখন যদি খুব বেশি কাজ করি বা কোনো সিদ্ধান্ত নেই, আর সেটা যদি আগামী সরকারের পছন্দ না হয়, তাহলে তো ভবিষ্যতে রোষানলে পড়তে হবে। তাই তারা চুপচাপ হাত গুটিয়ে বসে আছেন। এই স্থবিরতার ভুক্তভোগী কে? সেটি হলো আপনি, আমি এবং দেশের সাধারণ জনগণ। নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, ফাইলের স্তূপ জমছে, কিন্তু কারো কোনো বিকার নেই। সবাই তাকিয়ে আছে 12 তারিখের দিকে। সাবেক সচিব আনোয়ার ফারুক অবশ্য একটা ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলছেন, এবারে নির্বাচনে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, তাই প্রশাসনকে অবৈধ কোনো নির্দেশ মানতে বাধ্য করার মতো কেউ নেই। এটা একটা পজিটিভ দিক। কর্মকর্তারা চাইলে নিরপেক্ষ থাকতে পারেন, কিন্তু তিনি এও মনে করিয়ে দিয়েছেন কর্মকর্তারা খুব ধূর্ত। ভোটের দিন তারা বাতাসের গতিবেগ বুঝেই পাল তুলবেন। যে দল জিতছে বলে মনে হবে, তারা সেই দলের প্রতি বিরূপ আচরণ করবেন না। অর্থাৎ নিরপেক্ষতা নয়, বরং উইনিং হর্স বা বিজয়ী ঘোড়ার পিঠেই বাজি ধরবে প্রশাসন। অন্যদিকে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি একটি রূঢ় সত্য কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, শুধু প্রশাসন দিয়ে ভালো নির্বাচন হয় না, রাজনৈতিক দলগুলোর আচরণ এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর। প্রশাসন যতই নিরপেক্ষ থাকার চেষ্টা করুক, রাজনৈতিক দলগুলো যদি সহিংসতা আর প্রভাব বিস্তারের চেষ্টা করে, তবে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো? আমাদের সামনে এমন এক নির্বাচন যেখানে প্রশাসন খণ্ড বিখণ্ড। এক সময়ের প্রতাপশালী কর্মকর্তারা এখন ওএসডি বা অবসরের ভয়ে তটস্থ। মাঠ প্রশাসনে চলছে বিএনপি ও জামায়াতপন্থীদের অদৃশ্য লড়াই, আর সচিবালয়ে চলছে অঘোষিত কর্মবিরতি। গত 3টি বিতর্কিত নির্বাচনের পর দেশের মানুষ এবার বুক বেঁধেছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশায়। এই নির্বাচন যদি কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়, যদি আবারও মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তবে এর দায় শুধু একটি সরকারের হবে না, এর দায় নিতে হবে পুরো রাষ্ট্রযন্ত্রকে। প্রশাসনের নিরপেক্ষতা এখন আর কোনো তাত্ত্বিক কথা নয়, এটি একটি রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন হলো, আমাদের প্রশাসন কি পারবে দলীয় চাপের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের পক্ষে দাঁড়াতে, নাকি আবারও ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে? আর আমরা দেখব আরও একটি কলঙ্কিত অধ্যায়। এসব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই, ভোটের দিন। ততক্ষণ পর্যন্ত আমাদের চোখ খোলা রাখতে হবে। ভিডিওটি শেষ করার আগে মনে করিয়ে দিতে চাই, নির্বাচন ও রাজনীতির পেছনের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কমেন্ট করে জানান, আপনি কি মনে করেন প্রশাসন এবার নিরপেক্ষ থাকতে পারবে? আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।